গেছেন, তার সেটিকে নিয়ে যে ক্রিয়া প্রতিক্রিয়া এই সবকিছু মিলিয়ে আমার আজকের অতিথি বিশিষ্ট সাংবাদিক ইমরান আনসারী এবং জনাব ইলিয়াস হোসেন। ইমরান আনসারী এবং ইলিয়াস হোসেন, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের সরাসরি সম্প্রচারে। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানাবার জন্য প্রথমবারের মতো। আমরা প্রথমেই যেতে চাই ইমরান আনসারীর কাছে। আপনি জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে ধর্ষণ বিরোধী আন্দোলন শুরু হয়েছে। তো ইতিমধ্যে তাদের উপর পুলিশি নির্যাতন হয়েছে, বেশ কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে গেছে, গুমের অভিযোগ এসেছে। তো কিভাবে দেখেন এই বিষয়টি আপনাকে দিয়ে শুরু করতে চাই ইমরান আনসারী। ধন্যবাদ। দেখুন, এই যে আন্দোলনটি হচ্ছে সেটি হচ্ছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে। বিশেষ করে এই আন্দোলনটির সূত্রপাত হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে। তারপর থেকে জনগণের দাবি নিয়ে, জনমানুষের দাবি নিয়ে, যেখানেই ইনজাস্টিস হচ্ছিল বাংলাদেশে, সেখানেই এই একটি গ্রুপ তারা দাঁড়াবার চেষ্টা করেছেন, মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন। আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে যে তারা বয়সে অনেক ছোট, অনেক তরুণ হতে পারে, কিন্তু তারা খুব দূরদৃষ্টি সম্পন্ন এবং তারা জাস্টিসের পক্ষে কথা বলতে জানেন। আপনি দেখেছেন যে চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসায় একটি ঘটনা ঘটেছে। হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা তারা একটি আন্দোলন করেছে। প্রথমবারের মতো কাউমি মাদ্রাসায় তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে পর্যন্ত নুরুল হক নুরু কিন্তু সমর্থন দিয়েছেন যে ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে রাজপথে তারা নামবেন। এ থেকে আমি যে বিষয়টি বুঝতে পারি যে ইংরেজিতে একটি কথা আছে, ইনজাস্টিস এনিহোয়ার ইজ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। এই যে মূল মন্ত্রটি, জাস্টিস এন্ড ইনজাস্টিসের যে মূল মন্ত্রটি বাংলাদেশের যুব সমাজ তারা বুঝে গেছে, এবং বুঝে যাবার কারণেই আমরা বেশ কয়েকটি আন্দোলন দেখতে পেয়েছি। শুধু কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয়েছে, কিন্তু ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন কিন্তু তাদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। তাদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে রাজপথে মানুষ যে গাড়ির নিচে পড়ে মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, সড়ক সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু তাদের মধ্য থেকে আমরা দেখেছি। এবং হাজার হাজার যুবক শ্রেণীর ছাত্র সমাজ কিন্তু তাদের পিছনে নেমে এসেছে। তার একটি কারণ, তারা একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আন্দোলনটি করেছেন এবং জনমানুষের সমর্থন নিয়ে তারা কিন্তু আন্দোলনটি করেছেন, যার কারণে আপনি জানেন যে ৭১ টিভি বলে বাংলাদেশে একটি টেলিভিশন আছে। এই টেলিভিশনটি মূলত আওয়ামী লীগের প্রোপাগান্ডা মেশিন। সত্য মিথ্যা মিলিয়ে তারা সবসময় আওয়ামী লীগের ইনজাস্টিসকে জাস্টিসে পরিণত করতে চায়, তারা প্রতিষ্ঠিত করতে চায়। তো সাম্প্রতিক সময় আপনারা জানেন যে সাম্প্রতিক সময় নূরের একটি মন্তব্যকে, ওই যে কথিত যে ধর্ষিতা, তার কিছু ছবি প্রসঙ্গে, তার সঙ্গে পূর্ব সম্পর্কে যে নূরের একটি মন্তব্যকে তারা অপব্যাখ্যা করে তারা নূরের বিরুদ্ধে নানা প্রচারণা প্রোপাগান্ডা চালাচ্ছেন এই ছাত্র আন্দোলনকে দমন করার জন্য, যেমনটি তারা করেছিলেন ব্যারিস্টার মইনুল হোসেনকে হিউমিলিয়েট করার জন্য মাসুদা ভাট্টিকে ব্যবহার করে। তো এই যে অপব্যাখ্যা বা সবকিছু, এই বিষয়টি নিয়ে আমি আসছি আপনার কাছে। তার আগে একটু ইলিয়াস হোসেন, আপনি কিভাবে দেখছেন এই যে ধর্ষণ বিরোধী আন্দোলন, এই যে ৭১ টেলিভিশন বন্ধের ডাক দিয়েছেন ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর, এবং ব্যাপক সাড়া পড়েছে এই ডাকে, আপনি কি মনে করেন, কিভাবে দেখেন? কনক ভাই এবং ইমরান আনসারী দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের সাথে যেসব দর্শক এই মুহূর্তে দেখছেন সবাইকেই অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে বাংলাদেশে আজকের মানুষ বুঝতে পেরেছে যে বাংলাদেশে এখন দুইটা পক্ষ, একটা হচ্ছে দেশপ্রেমিক বাংলাদেশি, আরেকটা হচ্ছে ভারত প্রেমী। বাংলাদেশে এখন ওই ভারত প্রেমীরা বলার চেষ্টা করেন যে আরেকটা পক্ষকে পাকিস্তানি, তারপরে হচ্ছে জামাত শিবির, নানান নামে ডাকেন,
বাংলাদেশের মানুষ যদি এখন পাকিস্তানের কাছে গিয়ে ধরুন কান্নাকাটিও করে যে আমরা পাকিস্তানি হতে চাই, তোমরা আমাদের সাথে একসাথে আসো, তারপরেও সম্ভব না, সেই রাস্তা বন্ধ। মনে করেন যে বাংলাদেশে পাকিস্তানের প্রেমীরা আছে, থাকলেও লাভ নেই, কিন্তু এখন আমাদেরকে ক্ষতি করতে হচ্ছে ভারত প্রেমীরা, যারা আজকে বাংলাদেশকে দুটি ভাগে ভাগ করেছে। সেই ভাগের মধ্যে আজকে ধর্ষক শ্রেণী বলুন, আর ৭১ টেলিভিশন বলুন, কিংবা আওয়ামী লীগ ছাত্রলীগ যাই বলুন, তারা সবাই একটাই দল। এখন নুরুল হক নূরের বিরুদ্ধে কথা বলার কারণ কি? কারণ কিন্তু নুরুল হক নূর ওই মেয়েকে নিয়ে কি কথা বলেছে সেটা না। সেটা যদি সমস্যা হতো, বা ধর্ষণ যদি নাকি ৭১ টেলিভিশনের সমস্যা হতো, তাহলে কিন্তু 18ই ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যখন 4 সন্তানের জননী ধর্ষিত হয়েছিলেন, সেদিন কিন্তু ৭১ টেলিভিশনে একটা টক শো হওয়ার কথা, মানে দরকার ছিল, সেটা কিন্তু হয় নাই। অতএব ধর্ষণ তাদের সমস্যা না, কিংবা কোনো একটা ইলিয়াস টক শো হয়তো হয়েছে, কিন্তু যে পরিমাণ অবস্থান নেওয়া প্রয়োজন ছিল সেই অবস্থান তো তারা নাই, সেটা নিয়ে টক শো হয় নাই, কিংবা সেই ঘটনার পরে জামিনে বের হয়েছে। আজকে যদি সেই মেম্বার রুহুল আমিন, সে যদি মনে করুন যে জামাতের কোনো একজন নেতা হতো বা শিবিরের কেউ একজন হতো, তাহলে ৭১ টেলিভিশন তো সারাদিনে নিউজ টিউজ বিজ্ঞাপন বাদ দিয়ে তারপরে এটা নিয়ে টক শো করতো যে কিভাবে জামিন হলো। সেই রুহুল আমিন কিন্তু এখনো পর্যন্ত, যখন সারা বাংলাদেশে ধর্ষণ নিয়ে এত কথাবার্তা হচ্ছে, তখনও কিন্তু সেই রুহুল আমিন জামিনেই আছেন। তো আপনি রাষ্ট্রের সর্বোচ্চ আইনের যে বিধান করেছেন যে ধর্ষণের শাস্তি হচ্ছে গিয়ে ফাঁসি, 2 দিন আগে রংপুরের ছাত্রলীগের যে সভাপতি, তাকে জামিনে বের করা হয়েছে, তার বিরুদ্ধে সুস্পষ্টভাবে ধর্ষণের অভিযোগ ছিল। এই আন্দোলনের মধ্যে গত পরশুদিন সে জামিনে বের হয়েছে। এখন আপনি যদি তার বিচারই না করেন, শুধুমাত্র আওয়ামী লীগ আর ছাত্রলীগ করলেই তাদেরকে বাঁচিয়ে দেন, তাহলে আর ধর্ষণের এই সর্বোচ্চ শাস্তি দিয়ে লাভ কি? যেই শাস্তি এখন আমাদের বিধানে আছে সেটা আপনি নিশ্চিত করেন, তাহলেই তো যথেষ্ট। আপনি এবং ইলিয়াস, আমি যদি বলি যে সাম্প্রতিক সময়ে সিলেটে যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি নিয়েও কিন্তু এদের তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যতটুকু তারা নূরকে নিয়ে মেতে উঠেছেন। একেবারেই না। এই যে আপনি নিশ্চয়ই জানেন যে এই যে ধর্ষণের যে বিষয়টা আজকে এসেছে, নুরুল হক নূরের এক সহযোগী তার বিরুদ্ধে, বা নুরুল হক নূর হচ্ছে সেটাকে সহযোগিতা করেছে, তার কাছে বিচার দেওয়ার পরে সে বিচার করে নাই, এই কথাগুলো যে এসেছে, সেই জায়গায় আপনি দেখুন সেটাকে, এই বাংলাদেশে যে ধর্ষণ বিরোধী যে আন্দোলনটা হচ্ছে, সেটাকে স্থিমিত করার জন্য, সেটাকে নিচে নামানোর জন্যই কিন্তু এটা সাজানো হয়েছে। এবং সেটা কারা সাজিয়েছে, সরকারের কোন কোন সংস্থা করছে, সেটা আমরা জানি। সেই মেয়ের পক্ষে একা এ ধরনের একটা সমাবেশ করা সম্ভব না। এখন যারা করছে তাদেরকে সহযোগিতা করছে হচ্ছে ৭১ টেলিভিশন। তাদের কাছে এই বিষয়টা অনেক বড় করে এসেছে, যতটা না রংপুরের ঘটনা কিংবা অন্য নোয়াখালীর যে ঘটনা ঘটেছে সেই ধর্ষণের ঘটনাগুলো ৭১ টেলিভিশন এতটা বিশাল ভাবে তারা প্রচার করেনি। এবং সম্ভবত আজকে জুনায়েদ সাকি সহ বিরাট একটা প্যানেল তারা তৈরি করেছে, সেখানে কয়েকজন চরিত্রহীন আছে, এর মধ্যে ইস্তিয়াক রেজা থেকে শুরু করে, যারা কিনা বাংলাদেশের মিডিয়াতে একটা পতিতাবৃত্তির বীজ বপন করেছে। আপনি জানেন যে জয় মামুন, এই ইস্তিয়াক রেজা, মোস্তফা ফিরোজ, তাদের একটা সবার মিলে একটা ইনস্টিটিউশন আছে, যেখানে তারা উপস্থাপিকাদেরকে ট্রেনিং করে। তো এই ট্রেন আপ করার মধ্য দিয়ে তারা বলেন যে তাদেরকে বিভিন্ন টেলিভিশনে চাকরি দেবেন। আসলে মূল উদ্দেশ্য সেটা না, মূল উদ্দেশ্য হচ্ছে যারা তাদের সাথে রাতে থাকার জন্য রাজি হয় তাদেরকে একমাত্র তারা বিভিন্ন টেলিভিশন নিয়ে যায়। ইস্তিয়াক রেজা তার গাজী টেলিভিশনে, মোস্তফা ফিরোজ তার বাংলা ভিশনে নিয়ে যেত। এটা হচ্ছে তাদের মূল কাজ। সেই ধর্ষকদেরকে নিয়ে আজকে ৭১ টেলিভিশনে ধর্ষণ বিরোধী বা নুরুল হক নূর কি বলেছে সেটা নিয়ে, তো আপনি নুরুল হক নূর যে কথাটা বলেছে, যেই মেয়ে কিনা বিয়ের আগে লঞ্চের ক্যাবিনের মধ্যে সেই ছেলের সাথে ছবি ভাইরাল হয়েছে, সেটার বিচার করেন। তো সে যদি প্রস্টিটিউট না হয়, প্রস্টিটিউশন যদি সে না করে থাকে, তাহলে সে সেখানে যাবে কেন? সে লঞ্চের ক্যাবিনে তার সাথে থাকবে কেন? বিষয়টা হচ্ছে এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল, তাদের মধ্যে এক ধরনের রিলেশনশিপ ছিল, সেই রিলেশনশিপের একটা পর্যায়ে হয়তো তাদের মধ্যে এক ধরনের ইন্টিমেসি হয়েছে, কিন্তু সেটাকে এখন ধর্ষণ বলে অভিযোগ করাটাও নিশ্চয়ই মনে করি যে নুরুল হক নূরের ওই যেই ছেলেকে এটা করা হয়েছে, সেই ছেলের পেছনে তাকে আগে থেকে আওয়ামী লীগ লাগিয়েছে, বা ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থা লাগিয়ে আজকে এই পরিস্থিতি তৈরি করেছে। সেই নারী
আমার মনে হয় আলোচনাটা কোনো ঘটনা ঘটেও থাকে, সে কোনোদিন রাস্তায় গিয়ে বসে এভাবে মানুষের সামনে ওপেনলি কথা বলবে। তাকে হিউজ পরিমাণে টাকা দেওয়া হয়েছে এবং টাকা দিয়ে আগে থেকেই তাদের চরিত্র মানুষের সামনে একটা খারাপ জায়গায় নিয়ে আসার জন্য সে এই পরিকল্পনার একটা অংশ হিসাবে কাজ করেছে। এবং ইলিয়াস, যেভাবে ওই মেয়েটি টিএসসি তে যেভাবে সামিয়ানা টাঙিয়ে বসেছে, প্রস্তুতি নিয়ে বসেছে, তো তাতে বোঝাই যাচ্ছে যে সরকারের একটি পৃষ্ঠপোষকতা আছে। যেভাবেই হোক নুরুকে, ডাক্তার সাহেব বিবি নূরকে একটু হেয় প্রতিপন্ন করা, আন্দোলনকে একটু ভিন্ন খাতে প্রবাহিত করা। তো দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের কাছে আমরা একটু পরে আসব, আপনারা আমাদের সঙ্গে যোগ দেবেন আমরা আশা করি। যারা এই অনুষ্ঠানে যোগ দিতে চান, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে প্রস্তুত থাকুন। আমি একটু পরে আপনাদের কথা শুনবো, এই ইস্যুগুলো নিয়ে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন। ইমরান আনসারী, আপনার কাছে জানতে চাই, আপনি শুরু করেছেন যে ৭১ টেলিভিশন আওয়ামী লীগের প্রচার প্রপাগান্ডা নিয়ে কাজ করে। আমি আপনার এই মতটির সাথে, এই আর্গুমেন্টের সাথে সম্পূর্ণ একমত নই। ৭১ টেলিভিশন আসলে এজেন্ডা নিয়ে কাজ করে ভারতের হিন্দুত্ববাদের যে আদর্শ, যে সাভারকার 1920 সালে যে আদর্শটি প্রতিষ্ঠা করবার জন্য একটি বই লিখেছিলেন, হিন্দুত্ব বা হু ইজ হিন্দু। আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ হয়ে মিয়ানমার পর্যন্ত একটি অখণ্ড ভারত রাষ্ট্র, যার ধর্ম হবে হিন্দু, যার সংস্কৃতি হবে হিন্দু, ভাষা হবে হিন্দু সংস্কৃতি, সেই যে আদর্শ, সেই হিন্দুত্ববাদী আদর্শকে বিস্তার করবার বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু ভারত থেকে শুরু করে আফগানিস্তান, পাকিস্তান হয়ে বাংলাদেশ পর্যন্ত রয়েছে। সেই প্রজেক্টের একটি অংশ বলে আমি মনে করি এই ৭১ টেলিভিশনকে। তারা কিন্তু আপনি দেখবেন যে শেখ হাসিনা যখনই হেফাজতের সাথে মিটিং করে, তারা কিন্তু খুব গর্বের সহিত শেখ হাসিনার সেই যাওয়াটাকে, শেখ হাসিনাকে হুজুরদের সাথে বা কওমি আলেমদের সাথে বসাটাকে সমালোচনা করেন। যেমন পাঠ্যপুস্তকে ইসলাম বিদ্বেষী অনেক প্রবন্ধ যখন আসছিল, তখন বিশেষ করে কওমি উলামায়ে কেরামদের পক্ষ থেকে এটার বিরোধিতা করা হয়েছিল। এবং আমি পার্সোনালি, আমি যেহেতু কুমিল্লা অঞ্চলের মানুষ, আহমদ রাজার অনুসারী লোকেরাই এখানে আলেমরা বেশি থাকে, তাদের সাথে কথা বলছিলাম। তারা প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন, যাদেরকে সুন্নি বলা হয়। তারা কথা বলেছেন যে পাঠ্যপুস্তক থেকে সেই ইসলাম বিদ্বেষী সেই জিনিসগুলো কিন্তু সরাতে হবে। প্রধানমন্ত্রী কিন্তু সেটি করেছিলেন। সেটারও কিন্তু আমি সমালোচনা কিন্তু একমাত্র ৭১ টেলিভিশনে কিন্তু আমি দেখেছি। শাহরিয়ার কবির সহকারে শুরু করে ইসলাম বিদ্বেষী যে গ্রুপটা আছে, ডি ইসলামাইজেশন প্রজেক্টের অংশ হিসেবে ভারতের, তারা কিন্তু সেই কাজগুলো করছে। এই পলিটিক্সটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তারা কিন্তু আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেছে না, তারা সার্ভ করছে বাংলাদেশে ডি ইসলামাইজেশন প্রজেক্ট, চরম ইসলাম বিদ্বেষকে ছড়িয়ে দিয়ে এখানে একটা সেকুলার, মানে যে অর্থে মানে ইসলাম বিদ্বেষী একটা পরিবেশ তৈরি করবার জন্য তারা কিন্তু বিভিন্ন এজেন্ডা সেটিং করছেন। গণমাধ্যমের একটি কাজ কিন্তু টু এডুকেট, টু এন্টারটেইন, টু এক্সপ্লেইন। তার পাশাপাশি গণমাধ্যম আরেকটি যে কাজ করে সেটি হচ্ছে এজেন্ডা সেটিং করে। গণমাধ্যমের আপনি যদি দেখেন যে এই সিএনএন বা ফক্স টেলিভিশনে, তারা কিন্তু ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু জর্জ ফ্লয়েডের যে ঘটনাটি, সেই ঘটনাটি কিন্তু সামনে নিয়ে আসে, কিন্তু সিএনএন কিন্তু সামনে নিয়ে এসে আন্দোলনকারীদের সাথে এক ধরনের এজেন্ডা সেটিং এর মধ্য দিয়ে কিন্তু এই বিষয়টি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। ঠিক এমনি ভাবে ভারতীয় যে হিন্দুত্ববাদ মানে কিন্তু হিন্দু ধর্মের আমি বিরোধিতা করছি না, এটি একটি উগ্র, যেমন আমরা আইসিস এর বিরোধিতা করি, তেমনি ভাবে হিন্দুত্ববাদ কিন্তু একটি আদর্শ, একটি উগ্র আদর্শ, যে আদর্শের মধ্য দিয়ে আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত এই আদর্শকে প্রতিষ্ঠা করতে চায়। তো যারা এজেন্ডা সেটিং করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের যুব সমাজ জেগেছে। আপনারা দেখেছেন এই সরকার ক্ষমতায় থাকতেই ৭১ টেলিভিশন সহ ৩০টি চ্যানেল সরকারের পক্ষে থাকা সত্ত্বেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে আন্দোলন সংগ্রামের সূতিকাগার, সেখানে কিন্তু ভারতের আগ্রাসন বিরোধী আবরার ফাহাদের স্মরণে যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু সেখানে হয়েছে। আজকে বিভিন্ন একাডেমিয়াতে, আজকে বিভিন্ন একাডেমিক পরিমণ্ডলে, বিভিন্ন ওয়েবিনার গুলোতে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা হচ্ছে। আমি এজেন্ডা সেটারদের সাথে বলতে চাই, ভারতীয় হিন্দুত্ববাদ বাংলাদেশ নামক রাষ্ট্রে কখনো আধিপত্য বিস্তার করতে পারবে না। এই জন্য, যার কারণ হচ্ছে বাংলাদেশ একটি ইউনিক কান্ট্রি, যেখানে সব মানুষের ভাষা হচ্ছে বাংলা, আর সেখানের বেশিরভাগ মানুষের ধর্ম হচ্ছে ইসলাম।
এই পাক ভারত উপমহাদেশে হিন্দুত্ববাদ বা উগ্র ব্রাহ্মণ্যবাদ যেটাকে বলি সব জায়গায় বিস্তার করতে সক্ষম হয়েছে, কিন্তু আমাদের এই বাংলায় এটা কিন্তু কখনোই এটা ডমিনেন্ট শক্তি হিসেবে আসে নাই। 200 বা 300 বা 1000 বছরের যদি হিস্ট্রি আমরা বিশ্লেষণ করি, তো আমরা যেটা বলি আজকে এই 71 টেলিভিশনের যে বর্জনের যে এই ঘোষণা, এটি নুরুল হক নূর হয়তো উচ্চারণ করেছেন, কিন্তু এই বর্জন কিন্তু অলরেডি আলেম সমাজ কিন্তু তারা এটাকে স্বীকৃতি দিয়েছেন। বিশিষ্ট কয়েকজন আলেম কিন্তু